চলে এলাম আমরা ফ্রান্সের শাসন ব্যবস্থা ও রাজনীতির ৩ নম্বর পর্বে। আমি আজকের এই ভিডিওতে আমি ৫১ থেকে মোট পরবর্তী যতগুলো প্রশ্ন দেওয়ার কথা আমি এই ২ নম্বর এবং সে সঙ্গে ছোটো ছোটো প্রশ্ন এর মধ্যে আলোচনা করছে। সেই ফ্রান্স শাসন ব্যবস্থা ও রাজনীতির মধ্যে যে ২ নম্বর বা কিংবা ১ নম্বর প্রশ্নগুলো আছে সেগুলো আগের ভিডিওতে তোমরা জেনেছো, দেখেছো। আর এই ভিডিওতে আমি বা এই ক্লাসে আমি তোমাদের এর পরবর্তী আরও কয়েকটি প্রশ্ন আলোচনা করব। আর এই প্রশ্নগুলো আশা করি তোমরা ভালো করে দেখবে, যাতে তোমাদের নলেজ ডেভেলপমেন্ট বা তোমাদের শিক্ষা বা পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সাহায্য করে। চলো শুরু করি আমার ফ্রান্সের শাসন ব্যবস্থা ও রাজনীতির ৩ নম্বর ভিডিওতে। ৫১ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা যে প্রশাসনিক আদালতের সর্বোচ্চ সংস্থার নাম কি? এই প্রশ্নের উত্তরটা দেখো, শাসন বিভাগীয় আদালতের ক্ষেত্রে উচ্চতম সংস্থা হলো রাষ্ট্রীয় পরিষদ। ৫২ নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় পরিষদের কাজগুলি কি? এর উত্তর দেখো, রাষ্ট্রীয় পরিষদের প্রধান কাজ হলো আঞ্চলিক আদালতগুলির রায়ের বিরুদ্ধে আনীত আপিলগুলির বিচার করা। রাষ্ট্রীয় পরিষদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো সরকারি কর্মচারীদের ক্ষমতার অপব্যবহার ও তাদের স্বৈরাচারী আচরণের বিচার করা। ৫৩ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের বিচার বিভাগীয় উচ্চতর পরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এর উত্তর দেখো, ফ্রান্সের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কয়েকটি স্বতন্ত্র সংস্থা রয়েছে। এই সংস্থাগুলির নাম বিচার বিভাগীয় উচ্চতর পরিষদ, হায়ার্স কাউন্সিলস অফ দ্য জুডিশিয়ারি। বিচার বিভাগীয় উচ্চতর ও পরিষদ গঠিত হয় রাষ্ট্রপতি, বিচারপতি এবং ৯ জন সদস্যকে নিয়ে। ৮ নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের কয় ধরনের আইন পরিচালিত হয়? এর উত্তর দেখো, ফ্রান্সে ৩ ধরনের আইন পরিচালিত হয়। ১ নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক আইন, ২ নম্বর সাধারণ আইন এবং ৩ নম্বর হচ্ছে শাসন বিভাগীয় আইন। কি বললাম? ১ নম্বর শাসনতান্ত্রিক আইন, ২ নম্বর হচ্ছে সাধারণ আইন এবং ৩ নম্বর হচ্ছে শাসন বিভাগীয় আইন। এর পরবর্তী প্রশ্ন ৫৫ নম্বর প্রশ্ন দেখো, শাসন বিভাগীয় আইন কাকে বলে? উত্তরে দেখো, অধ্যাপক ডাইসির মতে শাসন বিভাগীয় আইন বলতে সেই সব আইনকে বোঝায় যেগুলি প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে নাগরিকদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে। ৫৬ নম্বর প্রশ্ন দেখো, সাংবিধানিক পরিষদ যাকে বলা হয় কনস্টিটিউশনাল কাউন্সিলস কাকে বলে? সাংবিধানিক পরিষদ হলো ফরাসি সংবিধানের একটি উল্লেখযোগ্য আবিষ্কার। এ স্ট্রিকিংস ইনোভেশনস। কি বললাম? স্ট্রিকিং ইনোভেশনস। এর মূল কাজগুলি হলো: ১, আইনের বৈধতা বিচার করা; ২, রাষ্ট্রপতি এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার নির্বাচন তত্ত্বাবধান করা; হচ্ছে বা ৩ নম্বর হচ্ছে জরুরি অবস্থার মোকাবেলা করার ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো, সাংবিধানিক পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটা দেখো, সাংবিধানিক পরিষদের মোট সদস্য সংখ্যা ৯ জন। এদের ৩ জন রাষ্ট্রপতি কর্তৃক, ৩ জন সিনেটের সভাপতি কর্তৃক এবং বাকি ৩ জন জাতীয় সভার সভাপতি কর্তৃক নিযুক্ত হন। সদস্যদের কার্যকালের মেয়াদ ৯ বছর। প্রতি ৩ বছর অন্তর পরিষদের ১/৩ সদস্য অবসর গ্রহণ করেন এবং তার জায়গায় নতুন সদস্য নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন দেখো, ৮ নম্বর প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো। দেখো, এর উত্তর, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয় ২০৫ জন সদস্যকে নিয়ে। সরকার ও বিভিন্ন বৃত্তিমূলক সংগঠন পরিষদের সদস্যদের মনোনীত করেন। সদস্যদের কার্যকালের মেয়াদ ৫ বছর। ৭ নম্বর প্রশ্ন দেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যাবলী আলোচনা করো। উত্তর দেখো, সরকারের অনুরোধ ক্রমে পরিষদ সরকারি বিল, অর্ডিন্যান্স বা ডিক্রি সম্পর্কে তার মতামত জ্ঞাপন করে। বেসরকারি বিল সম্পর্কেও পরিষদ তার মতামত জানায়। এছাড়া ফরাসি শাসনতন্ত্র বা কমিউনিটির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো আর্থ-সামাজিক সমস্যা সম্পর্কে সরকার এই পরিষদের মতামত চাইতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রান্সের দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? এর উত্তর হবে, রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা ও মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থার সংমিশ্রণে ফ্রান্সের যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে তাকে তত্ত্বগতভাবে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। রাষ্ট্রপতির কাজ হলো দেশকে অভিভাবক প্রদান করা এবং প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেটের কাজ হলো শাসন করা। আর রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান আর প্রধানমন্ত্রী সরকারের প্রধান। পরবর্তী প্রশ্ন দেখো, ৬১ নম্বর প্রশ্ন। ৬১ নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন?
উত্তর দেখো, ফ্রান্সের প্রধানমন্ত্রী নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক। প্রধানমন্ত্রীকে নিয়োগ করার অক্ষমতা হলো রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা। এক্ষেত্রে রাষ্ট্রপতি জাতীয় সরকার সভার নির্দেশ মানতে বাধ্য হন। 1962 সালে রাষ্ট্রপতি দ্য গল জর্জ পম্পিদুকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন, পার্লামেন্টের কার্যত উপেক্ষা করেই। 52 নম্বর প্রশ্ন, ফ্রান্সের প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদ কত? কিভাবে তাকে অপসারণ করা যায়? উত্তর দেখো, ফরাসি প্রধানমন্ত্রী কার্যকাল সম্পর্কে সংবিধান কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পেশ করলে তিনি তা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তো তার ক্যাবিনেটকে পদত্যাগ করতে হয় যদি ক সরকারের বিরুদ্ধে জাতীয় সভায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়, খ সরকারের কোনো কর্মসূচি বা নীতি জাতীয় সভা বাতিল করে দেয়, গ জাতীয় সভায় আস্থাসূচক ভোটে সরকারের পরাজয় ঘটে। এছাড়া তত্ত্বগতভাবে না হলেও বাস্তবে রাষ্ট্রপতি বিরাগভাজন হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। 63 নম্বর প্রশ্ন দেখো, যে উচ্চ ন্যায়ালয় বা দ্য হাইকোর্ট অফ জাস্টিস কিভাবে গঠিত হয়? এর উত্তর দেখো, উচ্চ ন্যায়ালয় গঠিত হয় সর্বমোট 24 জন সদস্যকে নিয়ে। পার্লামেন্টের প্রতিটি কক্ষের সদস্যরা তাদের নিজেদের মধ্যে থেকে 12 জন করে সদস্যকে এই আদালতে বিচারপতি হিসেবে নির্বাচন করেন। উচ্চ ন্যায়ালয়ের সদস্যগণ হিসেবে সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে নির্বাচন করেন। পরবর্তী 64 নম্বর প্রশ্নটি দেখো, উচ্চ ন্যায়ালয়ের প্রধান কাজ কি? উচ্চ ন্যায়ালয়ের প্রধান কাজগুলি কি? দেখো, এর উত্তর দেখো, রাষ্ট্রপতির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে গৃহীত হয় বলে উচ্চ ন্যায়ালয় সেই অভিযোগের বিচার করেন। এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগে মন্ত্রী এবং তাদের সহযোগীদের বিচার উচ্চ ন্যায়ালয়ের সম্পাদিত হয়। 65, ফ্রান্সের সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? এর উত্তর দেখো, ফ্রান্সের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ এই সংবিধান সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিকে পরিবর্তন করা যায় না, এজন্য বিশেষ পদ্ধতির আশ্রয় নিতে হয়। 66 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের সংবিধান সংশোধনের প্রস্তাব কিভাবে উত্থাপিত হয়? এই উত্তর দেখো, ফ্রান্সের সংবিধান সংশোধনের প্রস্তাব দুভাবে উত্থাপিত হতে পারে। ক প্রধানমন্ত্রী প্রস্তাবক্রমে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারেন, অথবা পার্লামেন্টের সদস্যরা নিজেদের উদ্যোগী হয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারেন। 67 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান সংশোধনী বিল কিভাবে কার্যকরী হয়? উত্তর দেখো, সংবিধান সংশোধনের প্রস্তাবক্রমে প্রথমে পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হতে হয়, অতঃপর সেটিকে গণভোটের পেশ করতে হয়। গণভোটের গৃহীত হলে সংবিধান সংশোধনের প্রস্তাবটি কার্যকর হয়। 68 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের সংবিধানের কোন অংশটি সংশোধনযোগ্য নয়? অথবা এরকম একটি প্রশ্ন হলো, ফ্রান্সের সংবিধান সংশোধনের ক্ষেত্রে বাধা নিষেধগুলি কি কি? এর উত্তর দেখো, ফ্রান্সের সংবিধানের সাধারণতান্ত্রিক প্রকৃতি কোনোভাবেই সংশোধনযোগ্য নয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে আর একটি বাধা নিষেধ হলো এই যে দেশের সংহতি বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে সেই সময় সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করা যায় না, যা কার্যকর করা যায় না। 69 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সে কি ধরনের দলীয় ব্যবস্থা রয়েছে? উত্তর, ফ্রান্সের বহুদলীয় ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, 70 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রাজনৈতিক দলগুলিকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? ক ফ্রান্সের রাজনৈতিক দলগুলিকে মূলত 3 শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। 1 দক্ষিণপন্থী, 2 বামপন্থী এবং 3 মধ্যপন্থী। 71 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রাজনৈতিক দলগুলির মধ্যে 2টি দক্ষিণপন্থী দলের নাম লেখো। এর উত্তর দেখো, র্যালি ফর দ্য রিপাবলিক, খ ফরাসি গণতান্ত্রিক সংঘ। 72 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের 2টি বামপন্থী রাজনৈতিক দলের নাম করো। ক হচ্ছে ফরাসি কমিউনিস্ট পার্টি, সমাজতন্ত্রী দল। 73 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের দলীয় শাসন ব্যবস্থাকে অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা বলা হয় কেন? উত্তর, ফ্রান্সের সাধারণ নির্বাচনের অনেকগুলি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করায় কোনো দলই এককভাবে সরকার গঠন করতে সক্ষম হয় না, তাই এইরূপ দলীয় ব্যবস্থায় সম্মিলিত সরকারের গঠন অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
ফলে সরকারের দুর্বল ও স্বল্পস্থায়ী হয়। ফ্রান্সের দলীয় ব্যবস্থার ক্ষেত্রে এগুলি ঘটে বলে একে অস্থায়ী দলীয় ব্যবস্থা বলা হয়। ৭৪ নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর দেখো, ফ্রান্সের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি হলো: ১. বহুদলীয় ব্যবস্থা, ২. শাসনতান্ত্রিক স্বীকৃতি, ৩. দলীয় শৃঙ্খলার অভাব, ৪. মতাদর্শের বিভিন্নতা, ৫. সংসদীয় ঐতিহ্যের অভাব, আর ৬. স্থায়িত্বের অভাব, আর ৭ হচ্ছে হিংসাত্মক কার্যকলাপের প্রবণতা ইত্যাদি। ৭৫ নম্বর প্রশ্ন দেখো যে ফ্রান্সের স্থানীয় শাসনমূলক সংস্থাগুলি কয় স্তর বিশিষ্ট এবং কি কি? উত্তর দেখো, ফ্রান্সের পঞ্চম শাসনতন্ত্রের সংবিধান অনুসারে ফ্রান্সের স্থানীয় শাসনমূলক সংস্থাগুলি ত্রিস্তর বিশিষ্ট, যথা ১. কমিউন, ৩. বিভাগ, ৪. সমুদ্র পাড়ের ভূখণ্ডসমূহ। আর ৭৬তম প্রশ্ন দেখো, কমিউনের গঠন সম্পর্কে আলোচনা করো। খ. ফ্রান্সের স্থানীয় শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে রয়েছে কমিউনগুলি। এই কমিউনিটিগুলি সম্পূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হয়। গড়ে প্রতিটি কমিউনের অন্তর্গত অধিবাসীদের সংখ্যা ১৩০০ জন। বর্তমানে সমগ্র ফ্রান্সের মোট ৩৮,০০০ ছোট বড় কমিউন রয়েছে। ৭৭ নম্বর প্রশ্ন দেখো, বিভাগ কাকে বলে এবং বিভাগের গঠন সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো, ফ্রান্সের স্থানীয় শাসন ব্যবস্থার বিভাগগুলির অবস্থান কমিউনের উপরে। বর্তমানে ফ্রান্সের মোট ৯৫টি বিভাগ রয়েছে। বিভাগগুলি ফ্রান্সের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পরিচালিত হয়। একজন প্রিফেক্ট এবং একটি সাধারণ পরিষদ নিয়ে একটি বিভাগ গঠিত হয়। ৭৮ নম্বর প্রশ্ন দেখো, প্রিফেক্ট কাকে বলে? প্রত্যেক বিভাগের প্রধানকে প্রিফেক্ট বলে। তিনি বিভাগের সাধারণ পরিষদের প্রধান ব্যক্তি। 79 দেখো, প্রশ্নটি দেখো, শেষ প্রশ্ন আজকের আমাদের ফ্রান্সের শাসন ব্যবস্থা ও রাজনীতির শেষ প্রশ্ন, যেটা ২ নম্বরের প্রশ্ন এবং ১ নম্বরের ছোট ছোট প্রশ্নগুলো আলোচনা করেছে। তার আজকের আমি টোটাল এই ফ্রান্সের শাসন ব্যবস্থা রাজনীতির সর্বশেষ প্রশ্ন দেখো যে ফ্রান্সের সংবিধানে কমিউনিটি বলতে কি বোঝায়? চতুর্থ শাসনতন্ত্রের ফ্রান্স এবং সাগর পাড়ের অঞ্চলগুলি নিয়ে যে ফরাসি ইউনিয়ন গঠিত হয়, পঞ্চম শাসনতন্ত্রের একেই কমিউনিটি বলে অভিহিত করা হয়। সংবিধানের ১ নম্বর ধারায় বলা হয়েছে, ফরাসি শাসনতন্ত্র এবং সাগর পাড়ের ভূখণ্ড ও রাজ্যগুলি দ্বারা এই সংবিধানকে স্বেচ্ছায় গ্রহণ করেছে। তাদের নিয়েই গঠিত হবে ফরাসি কমিউনিটি। ফরাসি কমিউনিটি অনেকটা ব্রিটিশ কমনওয়েলথ এর ন্যায়। এই গেল আমাদের আজকের ফ্রান্সের শাসন ব্যবস্থা ও রাজনীতির যে ২ নম্বর এবং